আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। মেরিটোরিয়াস পাবলিক কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ নজরুল ইসলাম তোমাদের রসায়ন প্রথম পত্রের ক্লাস নেই, গত দুটো ক্লাস নেওয়া হয়ে গেছে। আজকেও তোমাদের আলোচনা হবে এই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই অধ্যায়ের সম্পর্কে আমরা দুটা লেকচার অলরেডি হয়ে গেছে, আজকে আমরা তৃতীয় লেকচার দিব। তা এখানে গতদিনে ছিল আমাদের ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কিভাবে মৌলের অবস্থান নির্ণয় করা যায়, আর sp-df অরবিটাল মৌলের বৈশিষ্ট্য। আচ্ছা, আজকে আমরা প্রথমে দেখব এই sp, d এবং f ব্লক মৌলের বৈশিষ্ট্য। প্রথমে আসি s ব্লক মৌলের বৈশিষ্ট্য। s ব্লক মৌলের বৈশিষ্ট্য। আচ্ছা, s ব্লক মৌল কোনগুলো সেটা আমাদের জানতে হবে। s ব্লক মৌল হচ্ছে পর্যায় সারণীর 1 নং গ্রুপ, 1 নং ও 2 নং গ্রুপ। এছাড়াও হিলিয়াম মৌল। এক কথায় 1 নং গ্রুপে আছে 7টি, 2 নং গ্রুপে আছে 6টি এবং হিলিয়াম 1টি। মোট 7 6 13 আর একটি হচ্ছে 14টি। এই 14টি মৌলই হচ্ছে S ব্লক মৌল। আর আমরা জানি যে এই 1 নং গ্রুপদেরকে বলা হয় ক্ষার ধাতু। 1 নং গ্রুপদেরকে বলা হয় ক্ষার ধাতু। আচ্ছা, 1 নং গ্রুপের মৌলগুলোর মধ্যে প্রথমে আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। এটা ছোট প্রশ্ন এসে থাকে, সেটা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে এরকম যে সোডিয়াম বা পটাশিয়াম বা রুবিডিয়াম ধাতুদেরকে ক্ষার ধাতু বলা হয় কেন? আমি আবারও বলতেছি যে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম অথবা সিজিয়াম, ফ্রান্সিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম যে কোনো মৌলে নেই না কেন, এদের বা ধাতুদেরকে ক্ষার ধাতু বলা হয় কেন? আর এই ক্ষার ধাতু বলার কারণ হচ্ছে যে আমরা একটু দেখি, এখানে দেখলে বুঝতে পারবো। আচ্ছা, কেন এদেরকে ক্ষার ধাতু বলা হয়? আমরা এখানে প্রথমে লিখবো ক্ষার ধাতু কাকে বলে। যে ক্ষার ধাতু হচ্ছে যে পর্যায় সারণীর 1 নং গ্রুপে যে মৌলগুলো বিদ্যমান এদেরকে বলা হয় ক্ষার ধাতু। তাহলে আমরা বুঝবো কিভাবে এটা ক্ষার ধাতু। যেমন আমরা সোডিয়াম নিব, নেওয়ার পর পানির সঙ্গে বিক্রিয়া দিব, এটাকে বলা হয় জলীয় দ্রবণ। সোডিয়ামের সাথে যদি জলীয় দ্রবণের বিক্রিয়া করানো যায় বা সোডিয়ামের সাথে পানির বিক্রিয়া করা যায়, তাহলে কি উৎপন্ন হবে? আমরা জানি যে পানিকে ভাঙলে H+ এবং OH- এই দুটো আয়ন পাওয়া যায়। তাহলে সোডিয়ামকে পানিকে ভাঙলে H+ এবং OH-, তাহলে এই সোডিয়াম গিয়ে এখানকার OH এর সাথে বিক্রিয়া করবে, তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন এখানে একাই পড়ে থাকে, হাইড্রোজেন 2। তার মানে এই সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, এটাকে আমরা বলবো তীব্র ক্ষার। আর ক্ষার চেনার উপায় কি? ক্ষার চেনার উপায় হলো যৌগের শেষে OH মূলক থাকবে, OH মূলক বিদ্যমান। তার মানে সোডিয়াম পানির সঙ্গে বিক্রিয়া করে
ক্ষার উৎপন্ন করায় আমরা বলতে পারবো সোডিয়াম একটা ক্ষার ধাতু। আমি আবারও বলতেছি, সোডিয়ামকে ক্ষার ধাতু কেন বলা হয়? সোডিয়াম পানির সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করায় আমরা বলতে পারবো সোডিয়াম ক্ষার ধাতু। একই রকম ভাবে আমরা অন্যান্য যৌগগুলো নিব, যেমন আমরা এখানে বলতে পারি যে পটাশিয়াম ক্ষার ধাতু কেন বলা হয়? তাহলে আমরা পটাশিয়াম নিব, প্রথমে নেওয়ার পর পানি নিব, যদি বিক্রিয়া করি পানিকে ভাঙলে আমরা পাবো H+ এবং OH-। তাহলে এই পটাশিয়াম গিয়ে OH এর সঙ্গে বিক্রিয়া করবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়ামের যোজনী 1, OH এর যোজনীও 1। 1 লেখার কোনো দরকার নাই, তাই লিখলাম না, ব্র্যাকেটে দেওয়ার কোনো দরকার নেই। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড এই যৌগটি একটা ক্ষার। কারণ আমরা জানি কোন যৌগের শেষে যদি OH থাকে তখন সেটাকে আমরা কি বলবো? ক্ষার বলবো। এই পটাশিয়াম পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করায় আমরা বলতে পারবো পটাশিয়াম একটি ক্ষার ধাতু। তাহলে ক্ষার ধাতুর সংজ্ঞাটা হচ্ছে কি, যে যে সকল যৌগ পানির সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করবে তাদেরকে বলা হবে ক্ষার ধাতু। আর এই ক্ষার ধাতু হলো 7টি। একটা হচ্ছে হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, তারপরে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম ও ফ্রান্সিয়াম। এই 7টাই হচ্ছে পদার্থ সারণীর 1 নং গ্রুপের মৌল, এদেরকে বলা হয় ক্ষার ধাতু। আর এছাড়াও এদের একটা বড় পরিচয় হচ্ছে এরা সবাই H ব্লক মৌল। H ব্লক মৌল, এটা 1 নং গ্রুপ, পদার্থ সারণীর 1 নং গ্রুপের মৌল। যাই হোক, তাহলে আমরা ক্ষার ধাতু কাকে বলে সেটা বুঝতে পারছি। এরপরে যাব আমরা পর্যায় সারণীর 2 নং গ্রুপে। পর্যায় সারণীর 2 নং গ্রুপ। আচ্ছা, পর্যায় সারণীর 2 নং গ্রুপদেরকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু। অনেক সময় প্রশ্ন আসে যে ক্যালসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলা হয় কেন? ক্যালসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলা হয় কেন? আমি আবার রিপিট করতেছি, ক্যালসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলা হয় কেন? প্রথমে জানতে হবে যে এই মৃৎ ক্ষার ধাতুটা কি। মৃৎ ক্ষার ধাতুটা কি? আচ্ছা, মৃৎ ক্ষার ধাতু বলতে আমরা বুঝি যে সকল ধাতু মাটি থেকে পাওয়া যায়। মৃৎ কথাটার পুনরূপ হচ্ছে মাটি। তাহলে যে সকল ধাতু মাটি থেকে পাওয়া যাবে এদেরকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। তাহলে যে সকল ধাতু মাটি থেকে পাওয়া যায় তাদেরকে মৃৎ ক্ষার ধাতু বলে। এখন প্রশ্নটা হচ্ছে, লিখে দিই এখানে, যে সকল ধাতু মাটি থেকে পাওয়া যায় তাদেরকে মৃৎ ক্ষার ধাতু বলে। যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আরো আছে। তা প্রশ্নটা হয়ে থাকে এরকম যে ক্যালসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলা হয় কেন? তাহলে এই হচ্ছে প্রশ্ন, যে ক্যালসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলা হয় কেন। তাহলে প্রথমে সংজ্ঞা দিতে হবে কি, যে মৃৎ ক্ষার ধাতু কাকে বলে। যে সকল ধাতু মাটি থেকে পাওয়া যায় তাদেরকে মৃৎ ক্ষার ধাতু বলে। তারপরে আমরা লিখবো যে এই ক্যালসিয়াম পানির সঙ্গে বিক্রিয়া করবে। ক্যালসিয়াম পানির সঙ্গে, আসলে পানি এমন একটা যৌগ যেটা সবগুলো বিক্রিয়া দিয়ে থাকে মোটামুটি। এই ক্যালসিয়াম নিলাম, নেওয়ার পর পানি নিব, তাহলে এই পানির সঙ্গে বিক্রিয়া করলে পানি ভাঙলে H+ এবং OH পাওয়া যায়, এটা আমরা জানি। তাহলে এই ক্যালসিয়াম গিয়ে এখানকার OH এর সাথে বিক্রিয়া করবে,
এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়ামের যোজনী 2 হওয়ায় সে OH কে 2 দিবে, আর OH এর 1 হওয়ায় 1 লেখার দরকার নাই, লিখি নাই। হাইড্রোজেন এখানে অবশিষ্ট আছে, হাইড্রোজেন সবসময় 2 নিয়ে বসে। তাহলে এই যৌগটা মাটি থেকে পাওয়া যায়, মাটি থেকে পাওয়া যায়। তাই ক্যালসিয়ামকে মৃৎক্ষার ধাতু বলে। হ্যাঁ, এরকম ভাবে আমরা সবগুলো করতে পারি। যেমন এই বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এরা প্রত্যেককেই মৃৎক্ষার ধাতু। তাহলে আমরা আপাতত 1 নং গ্রুপে জানি ক্ষার ধাতু, 2 নং গ্রুপে ছিলাম মৃৎক্ষার ধাতু। এখন এই 2 নং গ্রুপের মধ্যে একটা মৌল আছে, মৌলটা আছে সোডিয়াম। অনেক সময় বাহ্যিক জিনিস বা এমনি ছোটখাটো প্রশ্ন আসতে পারে যে সোডিয়ামকে কেরোসিনের বোতলের ভিতরে রাখা হয় কেন? আমি আবারও বলতেছি, সোডিয়ামকে কেরোসিনের মধ্যে রাখা হয় কেন? আসলে সোডিয়াম একটা ক্ষার ধাতু। মোটামুটি সোডিয়ামকে কেরোসিনের বোতলে রাখা হয় কেন? সোডিয়ামকে কেরোসিনের ভিতরে রাখা হয় কেন? আচ্ছা, আমরা যদি লক্ষ্য করি যে এই সোডিয়াম বায়ুতে রাখি, বায়ুতে কি থাকে? অক্সিজেন। বায়ুতে সোডিয়াম রাখলে সোডিয়াম ধাতুটি বায়ুর সাথে বিক্রিয়া করবে, বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে অতি তাড়াতাড়ি। সোডিয়ামের 1, অক্সিজেনের 2। এই বিক্রিয়াটা বায়ুতে এত পরিমাণ তাড়াতাড়ি হয় যে আমরা দেখতে পাবো না, শুধু দেখা যাবে ধোঁয়া। এরপরে যদি আমি পানিতে রাখি, পানিতে সোডিয়াম রাখলে কি হবে? তাহলে এই সোডিয়াম প্লাস পানি, আচ্ছা এইখানে পানিকে ভাঙলে H প্লাস OH মাইনাস সোডিয়াম দিয়ে OH এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, দেখা যাবে যে এই বিক্রিয়া এত তাড়াতাড়ি উৎপন্ন হবে যে পানিতে আগুন লেগে যাবে, পানিতে আগুন লেগে যাবে। এই যার কারণে সোডিয়ামকে পানিতে অথবা সোডিয়ামকে বায়ুতে রাখা যায় না। সোডিয়ামকে রাখতে হয় নিষ্ক্রিয় মাধ্যম কেরোসিনের সঙ্গে। আসলে কেরোসিন এখানে নিষ্ক্রিয় মাধ্যম, নিষ্ক্রিয় মাধ্যম। এই কেরোসিন নিষ্ক্রিয় মাধ্যম হওয়ায় সোডিয়াম কেরোসিনের মধ্যে রাখলে সোডিয়াম কখনো বিক্রিয়া করে না, সোডিয়াম যেমন রাখা হয় তেমনই পাওয়া যায়। এটা আসলে আলোচনা করলাম কারণ আমরা জানি যে সোডিয়াম এস ব্লকের মৌল এবং সোডিয়ামের অবস্থান পর্যায় সারণীর 1 নং পর্যায়ের 1 নং গ্রুপের 3 নং পর্যায়ে। যাই হোক, আমরা এস অরবিটালের এস ব্লক মৌলের কিছু বৈশিষ্ট্য শিখলাম, যে এস ব্লক মৌলদেরকে ক্ষার ধাতু বা মৃৎক্ষার ধাতু বলা হয়, সেটা নিয়ে আলোচনা হলো। এখন আমরা শুরু করব পি ব্লক মৌল। পি ব্লক মৌলের বৈশিষ্ট্য। পি ব্লক মৌলের বৈশিষ্ট্য। পি ব্লক মৌলের বৈশিষ্ট্য অনেক, তার মধ্যে থেকে যেটা যেটা ইম্পর্টেন্ট সেটা আলোচনা করতেছি। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে পি ব্লকের কিছু অক্সাইড আছে, কিছু অক্সাইড, বিভিন্ন অক্সাইড, যেমন বোরন টেট্রা অক্সাইড, বোরন টেট্রা অক্সাইড, এই অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলা হয়। অনেক সময় প্রশ্ন আসতে পারে এরকম, B2O3 কে অম্লধর্মী অক্সাইড
কেন বলা হয়? আমি আবারও বলতেছি যে B2O3 কে অম্লধর্মী অক্সাইড বলা হয় কেন? আচ্ছা, এই অম্লধর্মী কথাটার মানে হচ্ছে যে যে সকল যৌগ বা যে সকল অক্সাইড অম্লের সাথে বিক্রিয়া করলে, এক কথায় অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে যদি অ্যাসিড উৎপন্ন করে, সরি, যে সকল অক্সাইড যদি পানির সাথে বিক্রিয়া করে আর পানির সাথে বিক্রিয়া করার পর যদি আমরা অম্ল পাই, মানে অ্যাসিড উৎপন্ন করে, তাহলে আমরা বলতে পারবো এই যৌগটি একটি অম্লধর্মী অক্সাইড। যাই হোক, তাহলে এখানে আমরা দেখবো যে B2O3 এই যৌগটি আসলে অম্লধর্মী অক্সাইড কি না। আচ্ছা, তাহলে যে কোনো অক্সাইড এই প্রমাণ করতে গেলে প্রথমে আমাকে ওই যৌগটির সাথে পানির বিক্রিয়া দিতে হবে। কার বিক্রিয়া? পানি। আচ্ছা, পানির বিক্রিয়া যদি আমরা দেই, তাহলে এইখানে দেখো B2O3 তাহলে দেখা যাচ্ছে যে এই B2O3 পানির সঙ্গে বিক্রিয়া করে H3BO2, এটা কিন্তু একটা অ্যাসিড, এটা একটা অ্যাসিড, কারণ সামনে H আছে এখানে। এই পানির সাথে এই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করায় আমরা বলতে পারি এই B2O3 একটা অম্লধর্মী অক্সাইড, অম্লধর্মী অক্সাইড। আমি আবারও বলতেছি, যে সকল অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করবে তাদেরকে অম্লধর্মী অক্সাইড। আরেকটা উদাহরণ আছে, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড। প্রশ্ন আছে, অ্যালুমিনিয়াম অক্সাইডকে উভধর্মী অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলা হয় কেন? অ্যালুমিনিয়াম অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলা হয় কেন? আচ্ছা, আসলে প্রথমে জানতে হবে উভধর্মী অক্সাইডটা কি। আর তাছাড়া আমরা জানি যে অ্যালুমিনিয়াম কিন্তু পি মূলক মৌল। অ্যালুমিনিয়াম যৌগটি কোন মূলক মৌল? পি মূলক মৌল। আর উভধর্মী অক্সাইড বা উভয়ধর্মী অক্সাইডটা হচ্ছে উভধর্মী অক্সাইড হচ্ছে যে সকল অক্সাইড অ্যাসিড ও ক্ষারের সাথে আমি আবারও বলতেছি, যে সকল অক্সাইড অ্যাসিড ও ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে, লবণ উৎপন্ন করে তাদেরকে উভধর্মী অক্সাইড বলে। আমি আবারও বলতেছি, উভধর্মী অক্সাইডে কি প্রকাশ পাবে? যে অ্যাসিড এবং ক্ষারের সাথে আলাদাভাবে বিক্রিয়া করবে। একবার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া আর একবার ক্ষারের সাথে বিক্রিয়া করার পর দুই ক্ষেত্রে কি উৎপন্ন করবে? লবণ উৎপন্ন করবে। তাদেরকেই বলা হয় উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড হিসেবে এখানে নেওয়া হয়েছে তোমার অ্যালুমিনিয়াম অক্সাইড। আচ্ছা, আমরা এখানে প্রমাণ করাই যে এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে উভধর্মী অক্সাইড বলা হয় কেন। তাহলে প্রথমে কি করতে হবে? উভধর্মী অক্সাইডের সংজ্ঞা দিতে হবে। সংজ্ঞা দেওয়ার পর এখানে আমরা প্রথমে নিব এই অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। আমরা এখানে বলছি একবার কার সঙ্গে বিক্রিয়া? অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। তাহলে আমরা একটা অ্যাসিড দিলাম। আমরা জানি HCl একটা অ্যাসিড, চেনার উপায় সামনে S। এই অ্যাসিডটা আমাদের
এটার গ্যাসের মানে গ্যাস সৃষ্টি হওয়ার একমাত্র কারণ এই HCl অ্যাসিড। যদি আমরা এখানে বিক্রিয়া করি সাধারণত হবে প্রথমটা প্লাস পরেরটা হয় মাইনাস, এইচ হয়ে যাবে প্লাস, ক্লোরিন হবে এখানে মাইনাস। তাহলে এই অ্যালুমিনিয়াম প্লাস বিক্রিয়া করবে এখানকার কার সাথে, ক্লোরিনের সাথে। তাহলে অ্যালুমিনিয়াম আর ক্লোরাইড বিক্রিয়া করব আমরা AlCl3, আসলে অ্যালুমিনিয়ামের জন্য 3, ক্লোরিনের 1, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এরপরে অক্সিজেন এবং হাইড্রোজেন, কারণ এখানকার মাইনাস এখানকার প্লাসের বিক্রিয়া হবে। তাহলে এখানকার মাইনাস আর এখানকার প্লাসে বিক্রিয়া করলে এখানে কি হচ্ছে, হাইড্রোজেন আর অক্সিজেন, মানে H2O, হাইড্রোজেনের 1 অক্সিজেনের 2। এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা কিন্তু একটা লবণ, এটা একটা লবণ। আসলে লবণ কোনগুলো সেগুলো জানা আমাদের দরকার। লবণ চেনার উপায় হচ্ছে যে আমরা কিন্তু প্রশমন বিক্রিয়া জানি, ক্লাস 9 এ পড়েছি প্রশমন বিক্রিয়াটা কি। প্রশমন বিক্রিয়াটা হচ্ছে যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করবে, অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করার পর এখানে লবণ প্লাস পানি উৎপন্ন হবে। আসলে অ্যাসিড যেমন HCl একটা অ্যাসিড, ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ক্ষার। অ্যাসিড চেনার উপর সামনে H থাকবে, ক্ষারের শেষে কি থাকবে, OH। আমরা যদি বিক্রিয়া করি দেখা যাচ্ছে H প্লাস ক্লোরিন এখানে মাইনাস, এরপরে সোডিয়াম প্লাস OH এখানে কি মাইনাস। তাহলে এই মাইনাস আর এখানকার প্লাস একটা হচ্ছে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনেরও 1, এক এক উঠে যায়, লেখার কোনো দরকার হয় না। এরপরে আসি হাইড্রোজেন এবং অক্সিজেন OH মিলে কি উৎপন্ন হয়, পানি। তার মানে পানি তো খুব সহজে বোঝা যায় H2O, কিন্তু লবণ চেনার উপরে হচ্ছে সাথে শেষে কি তোমার কি থাকবে, ক্লোরিন। এক কথায় ক্লোরিন বলতে হ্যালোজেন গ্রুপ। পর্যায় সারণে 17 নং গ্রুপে বেশ কিছু মৌল আছে, যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনেসন। এই সবগুলো যৌগ আসলে লবণ, এরা লবণ তৈরি করে, এই যার জন্য তাকে নাম দেওয়া হয় হ্যালোজেন গ্রুপ। আমরা আরেকটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে বুঝতে পারবো। যেমন আমি সালফিউরিক অ্যাসিড নিলাম, H2SO4, সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডের সাথে আমরা একটা ক্ষার নিব, ক্ষার যেমন এখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়ামের কত এখানে 3। আচ্ছা যদি বিক্রিয়া করি প্রথমটা প্লাস, সালফেট কি হবে মাইনাস, অ্যালুমিনিয়াম প্লাস OH কি হবে এখানে মাইনাস। তাহলে এই মাইনাস আর প্লাস মোট কথা হচ্ছে এই অ্যালুমিনিয়াম আর সালফেট, অ্যালুমিনিয়ামের যোজনী কত এখানে 3, সালফেটের হচ্ছে 2, অ্যালুমিনিয়াম সালফেট। এরপরে আসি হাইড্রোজেন আর এখানকার OH, তাহলে হাইড্রোজেন আর OH বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় এখানে, পানি। তাহলে প্রতি ক্ষেত্রে দেখো লবণ উৎপন্ন হচ্ছে। আসলে লবণের সংজ্ঞা আমরা দিতে পারি এরকম ভাবে যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে, আমি আবার রিপিট বলতেছি, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে পানি ব্যতীত যে যৌগ তৈরি করবে তাহাকেই লবণ বলে। তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে পানি ব্যতীত যে যৌগ উৎপন্ন করে তাহাকেই লবণ বলে। তার মানে এটা একটা লবণ। এই লবণটা আমরা কিভাবে পাইছি, এই অক্সাইডের সাথে অ্যাসিডের বিক্রিয়া লবণ পাইছি। আমরা এর পরে নেক্সট যাব, দেখবো এবার কি হবে, ক্ষারের সাথে বিক্রিয়া, ক্ষারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে। তাহলে এইখানে আমরা জানি অ্যালুমিনিয়াম অক্সাইড আর অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া গেছে, এবার ক্ষারের সাথে বিক্রিয়া। আমি যদি এখানে একটা ক্ষার নেই সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা কিন্তু ক্ষার, এটা অ্যাসিড। তাহলে অক্সাইড একবার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ, এবার আমরা দেখব অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া, অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া। তাহলে ন্যাচারাল ভাবে এইখানে কিন্তু আমরা একটা সত্যতার সিরিজ জানি, যেমন অ্যালুমিনিয়ামের চেয়ে সোডিয়ামের পাওয়ারটা বেশি। কিভাবে বুঝবো, আমাদের 9 এর বইয়ে একটা ছন্দ আছে, ছন্দটা হচ্ছে এরকম যে ধাতুর সক্রিয়তার সিরিজ, ধাতুর সক্রিয়তার সিরিজ। ধাতুর সক্রিয়তার সিরিজ মনে রাখার একটা উপায় হচ্ছে যে কে না কে ম্যাকাইভার নাম এলো যেন ফিরে,
সুস্মিতাকে পাবে হায় কুলাঙ্গার হাজি আজিজ কেতাবে আমার। এটা ছন্দ। এই ধাতু সত্যতা সিরিজ মনে রাখা একটা ছন্দ। আসলে ছন্দের তালে তালে আমরা শিখবো কে এগিয়ে কে পিছে। এইখানে কে বলতে কে, না বলতে এন এ না, এই কে বলতে সি এ ক্যালসিয়াম যাকে বলা হয়, কেতে পটাশিয়াম, এনতে সোডিয়াম। এইখানে ম্যাকাইভার মানে এই এম তে হচ্ছে এমজি ম্যাগনেসিয়াম, এ এল তে হচ্ছে অ্যালুমিনিয়াম, যে জেড তে হচ্ছে যেন, এপি তে হচ্ছে ফিরে, সুস্মিতাকে হচ্ছে এসএন, পাবেতে হচ্ছে পিবি মানে প্লাম্বাম যাকে বলা হয় লেড, হাইতে হচ্ছে হাইড্রোজেন, আর সিকুতে হচ্ছে সিইউ কপার, এই এসজি হচ্ছে এইচজি আর্জেন্টাম, আর আজিজতে হচ্ছে এজি, পিটি তে হচ্ছে প্লাটিনিয়াম পিটি, আর এ আরতে হচ্ছে এইউ আরাম মানে সোনার ল্যাটিন নাম। তাহলে মোটামুটি সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে পটাশিয়াম। এ কিন্তু ইচ্ছা করলে সবাইকে যে কোনো যৌগ থেকে সরিয়ে নিয়ে নিজে বসতে পারবে। এরপরে সক্রিয় দিক থেকে সোডিয়াম, সোডিয়াম সবাইকে সাইতে পারবে কিন্তু পটাশিয়ামকে পাবে না, কারণ পটাশিয়ামের শক্তি সোডিয়াম অপেক্ষা বেশি। তাই এখানে আমরা দেখবো আসলে পার্থক্যটা সোডিয়াম এবং অ্যালুমিনিয়াম। তাহলে এখান থেকে বুঝতেছি যে সোডিয়ামের অবস্থানটা নিশ্চয়ই অ্যালুমিনিয়ামের চেয়ে এগিয়ে, সোডিয়ামের অবস্থান অ্যালুমিনিয়ামের এগিয়ে, যার কারণে এই দুই ধাতুর মধ্যে আমরা বলতে পারতেছি সোডিয়ামের সক্রিয়তাটা কি হবে, বেশি হবে। সোডিয়ামের সক্রিয়তা যদি বেশি হয় তাহলে সোডিয়ামটা আমরা আগে লিখব। এরপরে আসি অ্যালুমিনিয়াম, সোডিয়াম আর অ্যালুমিনিয়াম কার সাথে বিক্রিয়া করবে, অক্সিজেন। হ্যাঁ, বিক্রিয়া একটু কঠিন, আমাদের মনে রাখার বুদ্ধি হচ্ছে যে আমরা জানি সোডিয়ামের যোজনী 1, অ্যালুমিনিয়ামের 3, তাহলে এদের দুইজনের সমন্বয় যোজনী হচ্ছে 4। তাহলে আমরা যদি যোজনী দেওয়া না করি তাহলে এখানে বুঝতে পারতেছি যে এই সোডিয়াম অ্যালুমিনিয়াম অক্সিজেন এই দুই যৌগের সমন্বিত যোজনী হচ্ছে 4, আর আমরা জানি অক্সিজেনের যোজনী হচ্ছে কত, 2। সেটা কাকে দেবে, সোডিয়াম এবং অ্যালুমিনিয়ামকে। আচ্ছা, এই দুই দ্বারা এই দুইকে যদি কাটা যায় তাহলে কমন একটা ব্যাপার আছে, এখানে কি থাকে, O2, তাহলে সোডিয়াম অ্যালুমিনিয়াম O2। এরপরে অবশিষ্ট আছে কি এখনো, অক্সিজেন এবং হাইড্রোজেন। তাহলে অক্সিজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করলে এখানে কি উৎপন্ন হবে, পানি। তা এখানে আমাদের একটা যৌগ উৎপন্ন হয়েছে, যৌগটার নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনিয়েট, সোডিয়াম অ্যালুমিনিয়েট। এর নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনিয়েট, অ্যালুমিনিয়েট। আচ্ছা, সোডিয়াম অ্যালুমিনিয়েট এক প্রকার লবণ। এই সোডিয়াম অ্যালুমিনিয়েট লবণ, তাহলে আমরা কি বলতে পারি যে অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে, আমরা নিচে দেখছি। এবার দেখতেছি অ্যালুমিনিয়াম অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, লবণ উৎপন্ন করে। যার কারণে এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে Al2O3 কে আমরা উভধর্মী অক্সাইড বলবো, উভধর্মী অক্সাইড। তাহলে উভধর্মী অক্সাইডে কিভাবে প্রমাণ হবে যে এই যৌগটা একবার অ্যাসিড তৈরি, লবণ তৈরি করবে অ্যাসিডের সাহায্যে, আর একবার ক্ষারের সাহায্যে কি করবে, লবণ তৈরি করবে, যার কারণে একে বলা হয় উভধর্মী অক্সাইড। আচ্ছা, আমরা পি ব্লক মৌলে আছি। পি ব্লক মৌলের অ্যালুমিনিয়াম কিন্তু একটা পি ব্লক মৌল, তার আমরা বৈশিষ্ট্য পড়লাম। এরপরে দেখবো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার অনুগঠন। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার অনুগঠন Al2AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আসলে অ্যালুমিনিয়ামটা এখানে পি ব্লক মৌল হওয়ায়
এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়ে আমরা আলোচনা করতেছি। প্রথমে জানতে হবে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার কি। ডাইমার অণু, ডাইমার অণু আসলে ডাইমার অণু গঠিত হয় দুইটা মনোমার অণু থেকে। দুইটি মনোমার অণু থেকে, দুইটা মনোমার অণু থেকেই আমরা কি তৈরি করব, ডাইমার অণু। আসলে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই যৌগটা যদি আমি দুইটা নেই AlCl3, তাহলে এখানে গিয়ে এই অ্যালুমিনিয়াম Al এখানে একটা দুইটা, আর ক্লোরিন এখানে 3 এখানে 3, মানে ক্লোরিন 6। এই যৌগটার নাম হচ্ছে ডাইমার অণু। কার ডাইমার অণু? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার অণু। আর এদেরকে প্রত্যেকটাকে বলা হয় মনোমার অণু। মনোমার অণু, এটাও একটা মনোমার অণু। তাহলে এটাও মনোমার, এটাও মনোমার, একসঙ্গে যুক্ত হয়ে কি হয়ে গেছে, ডাইমার অণু। আচ্ছা, আমরা এটা রাসায়নিক বা আণবিক সংকেত, গাঠনিক সংকেতের মাধ্যমে দেখতে পাবো কিভাবে এটা গঠিত হয় আর কেন এটা গঠিত হয়। তাহলে এখানে দেখো, প্রথমে অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিব। আমরা একটু লক্ষ্য করি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা যদি ভাঙানো যায়, AlCl3, এটাকে ভাঙাইলে আমরা পাবো অ্যালুমিনিয়াম 3+ এবং ক্লোরিন মাইনাস, মানে অ্যালুমিনিয়াম 3+ আয়ন উৎপন্ন হয়েছে। আচ্ছা, অ্যালুমিনিয়াম 3+ আয়ন যেমন এই সোডিয়াম প্লাস এবং ক্যালসিয়াম 2+ অপেক্ষা অধিক পরিমাণে ইলেকট্রন ছেড়ে দিবে। আমরা এখানে বুঝতে পারতেছি সোডিয়াম একটা ছেড়ে দেয়, ক্যালসিয়াম দুইটা ছেড়ে দেয়, কিন্তু অ্যালুমিনিয়াম কটা ছেড়ে দেয়, তিনটা ছেড়ে দেয়। অ্যালুমিনিয়াম ইলেকট্রন ছেড়ে দিল কটা, তিনটা। এই অ্যালুমিনিয়াম তিনটা ইলেকট্রন ছেড়ে দেওয়ায় আমরা বলতে পারবো যে অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব সোডিয়াম এবং ক্যালসিয়াম অপেক্ষা অধিক। এই অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব বেশি হওয়ায় এই ক্লোরিন পরমাণু খুব সহজেই পলায়ন ঘটে, খুব সহজেই পলায়ন ঘটে। আমি আবারও বলতেছি, অ্যালুমিনিয়াম 3+ আয়নের চার্জ ঘনত্ব বেশি হওয়ায় এই ক্লোরিন আয়নের খুব সহজেই পলায়ন ঘটে। পলায়নটা কি, আসলে অন্য কোনো যৌগ থেকে ইলেকট্রন নেওয়া। যদি অ্যালুমিনিয়াম বেশি পরিমাণ ইলেকট্রন ছাড়ে, তাহলে সোডিয়াম খুব সহজে সে ইলেকট্রন গ্রহণ করবে, ক্লোরিন এখানে খুব সহজে ইলেকট্রন গ্রহণ করবে। সেই জন্য আমরা বলতে পারি যদি অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব বেশি হয়, তাহলে ক্লোরিনের চার্জ ঘনত্ব ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাটা কি হবে, বেশি হবে। তাহলে এইখানে চিত্র দেখলেই বোঝা যাবে, যেমন অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে একটা অ্যালুমিনিয়াম তিনটা ক্লোরিন, তার মানে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। আমরা কিন্তু জানি যে এগুলো বন্ধনের পরে সৃষ্টি হয়েছে। এক কথায় অ্যালুমিনিয়াম থেকে একটা ইলেকট্রন এই ক্লোরিনের কাছে, এই অ্যালুমিনিয়াম থেকে একটা এই ক্লোরিনের কাছে, এখান থেকে ইলেকট্রন এই ক্লোরিনের কাছে। আচ্ছা, তাহলে এইখানে অ্যালুমিনিয়ামের শেষে ইলেকট্রন থাকলো, বন্ধন জোড়া হলো এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, মোটের উপর 6 জোড়া। সে কিন্তু অষ্ট পরিপূর্ণ করে নাই। এরপরে আসি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন এবং এখানে একটা ক্লোরিন। তাহলে এই বন্ধনটা আসলে একটা অ্যালুমিনিয়াম একটা ক্লোরিন ইলেকট্রন, এর একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন। আচ্ছা, আর এই ক্লোরিন মাইনাস মানে হচ্ছে এর কাছে কি আছে, এক জোড়া মুক্ত ইলেকট্রন আছে, এক জোড়া কি আছে, মুক্ত ইলেকট্রন আছে। সেই মুক্ত ইলেকট্রনটা আমি এখানে দিলাম। তাহলে আমরা যে জানি যে এই অ্যালুমিনিয়ামের শেষে ইলেকট্রন কটা আছে, 1 2 3 4 5 6, 6টা আছে, মানে অষ্ট পরিপূর্ণ হয়নি। এদিকে লক্ষ্য করি, এখানে 1, এখানে 1 2 3 4 5 6, মানে এই অ্যালুমিনিয়ামেরও শেষে ইলেকট্রন আছে 6টি, মানে অষ্ট পরিপূর্ণ হয় নাই। তাহলে এখানে কি হবে, এই অ্যালুমিনিয়াম এই ক্লোরিন থেকে দুইটি ইলেকট্রন নিবে। দুইটি ইলেকট্রন যদি নেয়, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8, তার মানে অ্যালুমিনিয়াম অষ্টক পরিপূর্ণ করে। অপরপক্ষে দেখো, এই ইলেকট্রন দুটি কে নিল, এই অ্যালুমিনিয়াম নিল। তাহলে এই অ্যালুমিনিয়ামের 1 2 3 4 5 6 7 8, এই অ্যালুমিনিয়ামেরও কি হয়ে গেল, অষ্টক পরিপূর্ণ হলো। এই অষ্টক পরিপূর্ণটা কি রকম ভাবে হয়, সন্নিবেশ বন্ধনের সাথে। সন্নিবেশ বন্ধনটা কি রকম, এই ক্লোরিন পরমাণু ইলেকট্রন দিল, মুক্ত ইলেকট্রন, সেটা এই ক্লোরিন এবং অ্যালুমিনিয়াম নিয়ে বন্ধন গঠন করলো। এই এরকম ভাবেই আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার অণু গঠন করে থাকি।
এখান থেকে একটা এমসিকিউ বড় বড় পরীক্ষা আসে, সেটা হচ্ছে যে এই ক্লোরিন, অ্যালুমিনিয়াম এবং এই ক্লোরিন এদের ভিতরের কোনটা হবে 79 ডিগ্রি সেলসিয়াস মানে 79 ডিগ্রি, এবং বাইরের কোনটা হবে এই ক্লোরিন অ্যালুমিনিয়াম এই ক্লোরিন বাইরের কোণ, এই কোণটা হবে 118 ডিগ্রি, 118 ডিগ্রি, আর এই কোণটা হবে 79 ডিগ্রি। এর বন্ধন মানটা হবে 118 ডিগ্রি, 18 ডিগ্রি। আচ্ছা, এই হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার অণু গঠন। তা বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবা এই কামনা করেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।